এই নোবেল পুরস্কার জয়ী, শান্তি পুরস্কার জয়ী এই মোহাম্মদ ইউনূস আমার চোখে এই সাবকন্টিনেন্টে ওসামা বিন লাদেন এবং এই মুহূর্তে সে সবচেয়ে বড় সন্ত্রাসী এবং বাংলাদেশকে সন্ত্রাসবাদীদের বদ্ধভূমি তৈরি করেছে। বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ, হিন্দুদের ওপর নির্যাতন দিনে দিনে বাড়ছে। এই 53খানা সন্ত্রাসবাদী সংগঠনের হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, হিন্দু মেয়ে রেপ করা হচ্ছে, ধর্মান্তকরণ করা হচ্ছে, সম্পত্তি জোর করে টাইটেল চেঞ্জ করে দেওয়া হচ্ছে, কোর্টে কোনো রকম অ্যাডভান্টেজ পাচ্ছে না, জোর করে সম্পত্তি নিয়ে নিচ্ছে, নামাজ পড়ানোতে বাধ্য করা হচ্ছে। এবং এই অচল অবস্থায় ভৌগোলিক অবস্থানগত বাংলাদেশের ভারতের কাছে গুরুত্বপূর্ণ। কেন? আমাদের উত্তর পূর্বাঞ্চল, আসাম, ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলে 4095 কিলোমিটার বর্ডার। এই বর্ডারের মধ্যে দিয়ে বাংলাদেশ যদি একটা সিরিয়ার মতন ক্রিমিনালদের বদ্ধভূমি হয়, তাহলে ভারতের বিশেষ করে পশ্চিম পাকিস্তানের যে আমাদের আরও আদার যে আছে যে বর্ডার, তার সঙ্গে 4095 কিলোমিটার, মানে ভারতবর্ষের পক্ষে এই পাকিস্তানের বাংলাদেশের জন্য আমাদের খুব চিন্তার ব্যাপার আছে। ভারত যে অনিবার্য, এটা তো প্রথম দিন থেকে ইউনিশ সরকারের বক্তব্যে উঠে আসেনি, বরঞ্চ ভারতকে ছাড়িয়ে, ভারতকে না রেখে, ভারত বিদ্বেষ দিয়েই সে ভেবেছিল বাংলাদেশকে প্রভাবিত করতে পারবে। কিন্তু আজকে যখন তার টালমাটাল অবস্থা এবং সে ভারতবর্ষকে আঁকড়ে ধরতে চাইছে, ভারতবর্ষ কি করে সে ভাবছে যে এই ধরনের সরকারের সঙ্গে ভারতবর্ষ একেবারে একত্রিত হয়ে তাকে সাহায্য করবে? ডক্টর ইউনূস সেদিন বিবিসির কাছে পরিষ্কার বলেছেন যে একটা ন্যাচারাল রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। একটা হচ্ছে উইদিন দ্য কান্ট্রি ল অ্যান্ড অর্ডারটা সেটা যেন ইন্ট্যাক্ট থাকে, দুই হচ্ছে ডায়ালগটা স্টার্ট করা ভারতবর্ষের সাথে বারবার করে, যে সম্পর্ক যতটুকু ড্যামেজ হয়েছে সেটা তো আর কিছু করার নেই, সেটা রিগেইন করা। হাসিনা তো ভারতবর্ষ সময়ের অপেক্ষা, অলরেডি সেনাপ্রধানের সঙ্গে আমাদের সরকারের কথা চলছে। রাষ্ট্রপতি হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, তিনি মেন প্লেয়ার, তিনি খেলছেন, তিনি 3 বাহিনীর পদাধিকার বলে গুলি চালিয়েছে ওই সন্ত্রাসবাদী দুষ্কৃতীরা যারা ছাত্র আন্দোলনের ভেতরে ঢুকেছিল, তারাই গুলি চালিয়েছে। ছবিগুলো যে দেখলাম সেগুলো রতনদা, কি ছবি? এই ছবিগুলো যে ছবি আপনাকে দেবো, আপনাকে সন্ত্রাসবাদী বানিয়ে দেবো আপনাকে। আপনি যদি বলেন আপনি গুলি চালাচ্ছেন, কি বলেন একটা শিক্ষিত লোক হয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দাদা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখাচ্ছে মোহনবাগান ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা হচ্ছে, পুরো খেলা দেখাচ্ছে 90 মিনিট 4-1 গোলে ম্যানচেস্টার ইউনাইটেড কে হারিয়ে। আপনার ধারণা রাষ্ট্রশক্তি করে গুলি চালায়নি ভারত? তার স্পষ্ট অবস্থান। কেন তিনি নিজে বিবিসিকে সাক্ষাৎকারে যখন বলছেন যে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতেই হবে, এটাই অনিবার্যতা, মানে অনিবার্যতা যখন তিনি বুঝে গেছেন, তাহলে তার স্টান্স নিতে অসুবিধা কোথায়? তার কারণ ভারত তো পরিষ্কার জানিয়ে দিয়েছে, যেটা শুরুতেই বললাম, সংখ্যালঘুদের, হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলোকে মোহাম্মদ ইউনূস সরকার খাটো করে দেখছে, যেটা একেবারেই ভারত পছন্দ করছে না। এই ব্যাপারে স্পষ্ট অবস্থান, অর্থাৎ যে দুজনের মধ্যে যে একটা স্বাভাবিক সম্পর্ক প্রধানমন্ত্রী এবং অন্তর্বর্তী সরকারের, সেই জায়গাটাকে কিন্তু জায়গাটা তৈরি হওয়া তো ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, ভারতের কাছ থেকে যে এক্সপেকটেশন এবং ভারত যে অনিবার্য, এটা তো প্রথম দিন থেকে ইউনিশ সরকারের বক্তব্যে উঠে আসেনি, বরঞ্চ ভারতকে ছাড়িয়ে, ভারতকে না রেখে, ভারত বিদ্বেষ দিয়েই সে ভেবেছিল বাংলাদেশকে প্রভাবিত করতে পারবে। কিন্তু আজকে যখন তার টালমাটাল অবস্থা এবং সে ভারতবর্ষকে আঁকড়ে ধরতে চাইছে, ভারতবর্ষ কি করে সে ভাবছে যে এই ধরনের সরকারের সঙ্গে ভারতবর্ষ একেবারে একত্রিত হয়ে তাকে সাহায্য করবে? সে তো বার্গেন করবেই যে আগে আপনারা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন, তবে ভারতবর্ষের থেকে যা যা সাহায্য চাওয়ার সেগুলো আপনি পেতে পারেন। এবং ভারতবর্ষ এর আগেও ডিপ্লোম্যাটিক যে কূটনৈতিক স্তরে চাপ সৃষ্টি করেছে, আজকেও কূটনৈতিক স্তরে চাপ সৃষ্টি করছে, যে ইউনিশ সরকারের যে পাল্টানো বক্তব্য, সেটা তো আমরা বুঝতে পারছি, ভারত সরকারও বুঝতে পারছে যে চাপে পড়ে সে বলছে যে ভারত ছাড়া গতি নেই। কিন্তু এতদিন এই 7 মাস তার যা কার্যকলাপ, তার জন্য তার রিপেন্টেন্স, তার ক্ষমা চাওয়ার দরকার, তার কাজ করা দরকার, এবং যা যা করেছে সেটাকে মেরামত করবে কি করে? 32 ধানমন্ডি আবার তৈরি করবে কি করে? যে সমস্ত মাইনরিটিদের উপর অত্যাচার হয়েছে, জেলে ঢোকানো হয়েছে, তাদেরকে কি করবে?
যিনি ইসকনের প্রধান এখনো ওখানে জেলের মধ্যে রয়েছে না কোথায় রয়েছে আমরা জানি না, তার কি অবস্থা হবে। তো ফলে এই কথাগুলো তো ভারতবর্ষ বলবেই, এবং আমার মনে হয় যে ভারতবর্ষ কখনো ইউনিস নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে কোনোভাবে আর কোনো ভালো সম্পর্ক রাখার জায়গায় থাকবে না। আগে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, তবে ভারতবর্ষ স্বাভাবিক সম্পর্ক শুরু করবে। দেবশ্রীবাবু, একদিকে দেখলেন যে 7 মাসের সংখ্যালঘুদের উপর ব্যাপক অত্যাচার, 2000-এর উপর কেস রেজিস্টার্ড, যেখানে পুলিশ তদন্ত হচ্ছে তা অর্ধেকের মতো, 1000 সামথিং। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে একদিকে এই দিকে এই কুলকেও খুশি করা যাচ্ছে না, তারা বারবারই একই স্ট্যান্ড পয়েন্টে রয়েছে ভারতের কথায়। আবার অন্যদিকে যদি দেখা যায় যে হিজবুত তাহরির মতো নিষিদ্ধ সংগঠন, তারা প্রকাশ্যে প্রায় প্রতি মুহূর্তে পুলিশ এবং মিলিটারির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এবং তাদেরকে দমাতে যথেষ্ট পরে বাগে আনতে অনেক ক্যালোরি খরচা করতে হচ্ছে বাংলাদেশের পুলিশ এবং আধা সামরিক বাহিনী যারা যারা রয়েছেন। এই যে পরিস্থিতি, কি একটা জায়গা থেকে মনে হচ্ছে যে এরকম থেকে গণতন্ত্রে ফেরা এবং হচ্ছে ভোট দ্রুত করা ছাড়া বাংলাদেশের কাছে এই মুহূর্তে আর কোনো অল্টারনেটিভ নেই ডক্টর ইউনূসের কাছে, এবং যত সময়টা দেরি হবে তত পরিস্থিতি নাগালের বাইরে যেতে পারে। এটা কি ওইদিকে ইঙ্গিত করছেন না উনি এই কার্যকারণ সূত্রে এই জিনিস হবে এবং এটাকে নিয়ে কোনো রকমের অ্যাকশনস করতে করতে একটা টাইমকে তিনি নিতে চাইছেন? শুভ সন্ধ্যা সুজিতদা। না, আমি যদি ভারতীয় সত্তাটাকে আমার সরিয়ে দিই, আমাদের আর কি, আমরা যদি বিশ্বনাগরিক হিসেবে দেখি, দেখুন ডক্টর ইউনূস সেদিন বিবিসির কাছে পরিষ্কার বলেছেন যে একটা ন্যাচারাল রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। কারণ একটা ল্যান্ডলক কান্ট্রি, চারিদিক থেকে ভারতবর্ষ দিয়ে ঘেরা এমন একটা কান্ট্রি, যে দেশটা অনেকাংশেই উৎপাদনের পয়েন্ট অফ ভিউ থেকে তেমন সমৃদ্ধশালী নয়, বা অন্যান্য দিক থেকে সেটা ভারতের উপর জিওগ্রাফিক্যালি এবং পলিটিক্যালিও কিছুটা নির্ভরশীল বলা যেতে পারে, কারণ দেশটা স্বাধীনই হয়েছে ভারতের সাহায্যে, এবং সামাজিকভাবেও নির্ভরশীল। এখন এই জায়গাটা থেকে যেটা প্রথম উচিত ছিল, দুটো কন্ডিশন ডক্টর ইউনূসের কাছে কিন্তু এনশিওর করা প্রয়োজন ছিল। একটা হচ্ছে উইদিন দ্য কান্ট্রি ল অ্যান্ড অর্ডারটা সেটা যেন ইন্ট্যাক্ট থাকে। দুই হচ্ছে ডায়ালগটা স্টার্ট করা ভারতবর্ষের সাথে বারবার করে, যে সম্পর্ক যতটুকু ড্যামেজ হয়েছে সেটা তো আর কিছু করার নেই, সেটা রিগেন করা। কিন্তু একমাত্র আমরা দেখেছিলাম আমাদের বিদেশ সচিব সম্ভবত ওদের ওখানে গেছিলেন, তারপরে একটা ওই তিস্তা এই একটা বোধহয় পদ্মার জল বন্টন নিয়ে একটা প্রতিনিধি দল এলো। এছাড়া উচ্চ পর্যায়ে, এমনকি আমি মনে করি হাইয়েস্ট লেভেলে তাদের ডায়ালগটা স্টার্ট করা উচিত। কারণ এটা যতটা না ইন্ডিয়ার ইন্টারেস্ট নিশ্চয়ই আছে, কারণ ইন্ডিয়ার ইন্টারেস্ট এই জন্য আছে, ইন্ডিয়া একটা লংগেস্ট বর্ডার শেয়ার করছে উইথ বাংলাদেশ। ফলে সে যত তার বর্ডারের শান্তি শৃঙ্খলা থাকবে, তত সে ইন্টারনাল ডেভেলপমেন্টের দিকে নজর দিতে পারবে। সেই অর্থে ভারতবর্ষের স্বার্থ নিশ্চয়ই রয়েছে, কিন্তু বৃহৎ স্বার্থ রয়েছে বাংলাদেশের। কারণ বাংলাদেশের ডেভেলপমেন্ট, বাংলাদেশের লোকেদের নিত্য নৈমিত্তিক জিনিসপত্রর দাম থেকে আরম্ভ করে সর্বদিক থেকে কিন্তু সে নির্ভরশীল একটা ল্যান্ডলক কান্ট্রি, চারিদিক থেকে ভারতবর্ষ ঘিরে রয়েছে। ফলে সেই অবস্থায় বাংলাদেশের দিক থেকে কিন্তু বেশি ইনিশিয়েটিভ আসা উচিত ছিল, যাতে এটা ডায়ালগের টেবিলে বসে যে সম্পর্ক, যেটা এতদিন ধরে সিন্স ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ যে ভারতের সাথে যে এত সুন্দর সম্পর্কটা, সেটা কিছু কিছু কারণে যেমন ধূলিসাৎ হয়ে যেতে বসেছে প্রায়, সেটাকে রিগেইন করা। কিন্তু এই প্রশ্নগুলো যখন এসছে বিভিন্ন ক্ষেত্রে, আপনি যেটা বললেন যে ভারতের সাথে ডায়ালগ করতে তার উত্তরগুলো কিন্তু খুব অদ্ভুত অদ্ভুত। আমরা তো চাইছি উনি চাইছেন তার অত্যন্ত অ্যাগ্রেসিভ কিছু কথাবার্তা ক্ষমতায় আসার ঠিক আগে আগে এবং তার পরবর্তী। আসলে এতগুলো শক্তিকে কাকে ছেড়ে কাকে খুশি করবে, ডক্টর ইউনূস একদম অনাহুতর মতো এসে তাকে টপ অফ দ্য কান্ট্রির সিটে বসানো হয়েছে, যার কোনো গ্রাসরুট লেভেলে সেরকম পলিটিক্যাল বেস বা এটা অ্যাকসেপ্টেন্সটা লেভেলটাও নেই। এবার বাংলাদেশের সবাই তার মতো করে ব্যাখ্যা করছে শাসন ব্যবস্থা কীরকম হবে। একটা বৃহৎ অংশ যারা মৌলবাদী, তারা খেলাফত আইন চালু করতে চাইছে। বাংলাদেশের সোশ্যাল ডেমোক্রেটও আছে, তাদের কণ্ঠ আস্তে আস্তে, তাদের মতামত প্রদর্শন করার পরিসরটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং দাপিয়ে বেড়াচ্ছে মৌলবাদ। এবং কুল রাখি না সাম রাখি, এরকম একটা ব্যবস্থা, এরকম একটা অবস্থার মধ্যে ডক্টর ইউনূস পড়েছেন। ফলে ডক্টর ইউনূস
তার যেহেতু গ্রাসরুট লেভেলে খুব একটা রুট নেই, পলিটিক্যাল লেভেলে খুব একটা তার বিস্তার বাংলাদেশে সেরকম নেই, কারণ উনি ক্রিম অফ দ্য সোসাইটি হিসেবে উনি নোবেল লাউরিয়েট ছিলেন, পলিটিক্যাল এক্সিস্টেন্স ওনার কিছুই ছিল না, সেরকম গ্রিপও নেই। ফলে উনি কাকে খুশি করবে এই একটা ডামাডোলে পড়ে একটা বাংলাদেশটাকে একটাকে মানে অরাজকতা একটা অ্যানার্কির দিকে নিয়ে গেছেন। সেখান থেকে অন্তত আমি যে লাস্ট ইন্টারভিউটা শুনলাম, আপনিও শুনেছেন সুজিতদা, যে এইটুকু উপলব্ধি এসছে যে ভারতের সাথে আমাদের ন্যাচারাল রিলেশনশিপ, ফলে সেটা কোনো মতে বিঘ্ন হয়ে যাবে না। এই মানসিকতাটা যদি রাখা যায় তাহলে ডায়ালগটা অনতিবিলম্বে স্টার্ট করা উচিত। আর দেশের মধ্যে রাষ্ট্রের যে ভূমিকা সবার ক্ষেত্রে, ধর্মীয় সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যাগুরু বা অন্যান্য মতামতের সংখ্যালঘু সবার ক্ষেত্রে যেন রাষ্ট্র সমানভাবে অ্যাক্ট করে, এই জায়গাটা এনশিওর যদি না করতে পারেন ডক্টর ইউনূস, তাহলে সেই জায়গায় হচ্ছে যে ঠিক আছে সংখ্যালঘু, আপনি যখন বললেন মানে দুটো মেয়ে কে যেভাবে আর কি হেনস্থা করা হলো, এই যে ছবিগুলো ভাইরাল হয়েছে, এই দুটো মেয়ে কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে। ধীরে ধীরে এই যে সরিয়ে নিয়ে যাওয়া, যে মহিলাদের প্রয়োজনে কাজে নিলাম, তারপর হচ্ছে মৌলবাদীদের ডাইরেকশন অনুযায়ী তাদের এখন চলতে হবে, এই যে জায়গাটা তৈরি হয়েছে বাংলাদেশে, এইটা মানে এই আত্মসমর্পণমুখী ডক্টর ইউনূসের অ্যাটিটিউডের জন্যে। শুধু এইটা তো এই যে এই আজকে আন্তর্জাতিক নারী দিবসে অবশ্য বলতে চাইছি, এই যে মেয়েদের সিগারেট খাওয়া এটসেট্রা, আমরা যত উদযাপনে মেতেছি তত গ্রাসরুট লেভেলে এটাকে গঠন করার কিন্তু আমাদের দেশেও আমরা পুরো করতে পারিনি। আর ওদের দেশ তো আরও মৌলবাদে জর্জরিত, ফলে এইটা কিন্তু যদি অন্য কেউ ক্ষমতায় থাকতো এরকম ঘটনা কিন্তু হতে পারতো। কারণ হচ্ছে একদম সেই মানে ইতিহাসের চাকা তো এরা ট্রেনে পেছনের দিকে নিতে চাইছে, এরা ফিরে যেতে চাইছে সেই 800 বছর 1200 বছর আগে, সেই রকম একটা সামাজিক প্রেক্ষিতে এরা তৈরি করতে চাইছে। ফলে মেয়েদের অ্যাকসেপ্টেন্স তাদের কাছে তো ওই ওই পর্দানুশীলই থাকবে। রতনবাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে ভারত যেটা বলেছে যে সংখ্যালঘুদের উপর যে যে বিষয়গুলো হয়েছে এবং যেভাবে ডক্টর ইউনূস শাসন কার্য পরিচালনা করছেন তাতে ভারত একদম খুশি নয়। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরির মতো অর্গানাইজেশন ঢাকা বারবার তারা অবরোধ করার চেষ্টা করছে। একটু দেরিতে কি ঘুম ভাঙলো ডক্টর ইউনূসের, এবং তাকে কি এখন সত্যি প্রমাণ করার আছে, নাকি এরকমই চলতে থাকবে, সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় থাকবে হচ্ছে বাংলাদেশ যে শেখ হাসিনা ঠিক তিনি ফিরবেন, তারই কি এগুলো লক্ষণ দেখা যাচ্ছে? আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে? প্রথমেই বলি, এই নোবেল পুরস্কার জয়ী, শান্তি পুরস্কার জয়ী এই মোহাম্মদ ইউনূস আমার চোখে এই সাবকন্টিনেন্টে ওসামা বিন লাদেন, এবং এই মুহূর্তে সে সবচেয়ে বড় সন্ত্রাসী, এবং বাংলাদেশকে সন্ত্রাসবাদীদের বদ্ধভূমি তৈরি করেছে, এবং 53খানা সন্ত্রাসবাদী সংগঠন তাদের মানে মেন্টার এই ওসামা, মানে আমাদের এই সাবকন্টিনেন্টে ওসামা বিন লাদেন মোহাম্মদ ইউনূস। এবং খুব পরিষ্কারভাবে বলছি, প্রথম মেটাকুলাস ডিজাইন উনি করেছেন। ছোট করে বলি, তিনি হাসিনাকে মারতে পারেননি, তিনি সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দিয়েছিলেন ছাত্র আন্দোলনের মধ্যে। দ্বিতীয়, হাসিনা ভারতে চলে আসার পর তিনি প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট করেছেন, 400 থানা জ্বালিয়েছেন, 35,000 আওয়ামী লীগ কর্মী গুম হয়ে গেছে, এবং সিভিলিয়ান মারা গেছে, প্রচুর পুলিশ মারা গেছে। পুলিশ ব্যারাক থেকে এখনও বেরোচ্ছে না, কিছু কিছু থানায় বেরিয়েছে, এখনও বাংলাদেশের পুলিশের স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। মাত্র 20% থানাতে পুলিশ অ্যাক্টিভ, 80% থানাতে পুলিশ অ্যাক্টিভ নয়। বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ। হিন্দুদের ওপর নির্যাতন দিনে দিনে বাড়ছে। এই 53খানা সন্ত্রাসবাদী সংগঠনের হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, হিন্দু মেয়ে রেপ করা হচ্ছে, ধর্মান্তকরণ করা হচ্ছে, সম্পত্তি জোর করে টাইটেল চেঞ্জ করে দেওয়া হচ্ছে, কোর্টে কোনো রকম অ্যাডভান্টেজ পাচ্ছে না, জোর করে সম্পত্তি নিয়ে নিচ্ছে, নামাজ পড়ানোতে বাধ্য করা হচ্ছে। একটা বাংলাদেশে অদ্ভুত অচল অবস্থা চলছে, এবং এই অচল অবস্থায় ভৌগোলিক অবস্থানগত বাংলাদেশের ভারতের কাছে গুরুত্বপূর্ণ। কেন? আমাদের উত্তর পূর্বাঞ্চল, আসাম, ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলে 4095 কিলোমিটার বর্ডার। এই বর্ডারের মধ্যে দিয়ে বাংলাদেশ যদি একটা সিরিয়ার মতন ক্রিমিনালদের বদ্ধভূমি হয়, তাহলে ভারতের, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের যে আমাদের আরও আদার যে আছে যে বর্ডার, তার সঙ্গে 4095 কিলোমিটার, মানে ভারতবর্ষের পক্ষে এই পাকিস্তানের বাংলাদেশের জন্য আমাদের খুব চিন্তার ব্যাপার আছে।
ভারতের ডিফেন্স সিস্টেম খুব হাই, ভারতের পররাষ্ট্র কমিশনের নীতি নির্ধারণ কমিটি ওয়ার্ল্ডের মধ্যে একটা বিখ্যাত নীতি নির্ধারণ কমিটি। ভারতের রাজনৈতিক নেতারা ফরেন পলিসি নিয়ন্ত্রণ করে না, ভারতবর্ষের ফরেন পলিসি নিয়ন্ত্রণ করে আইএফএস, দুধে আইএফএস অফিসাররা। এবং যেভাবে ভারত আজকের এই সাবকন্টিনেন্টে সুন্দরভাবে খেলছে, আগামী দিন মোহাম্মদ ইউনূসকে ল্যান্ডলাইন বর্ডার, আপনাকে বলে দিচ্ছি সিপোর্ট, এয়ারপোর্ট এবং আমাদের কোস্টগার্ড, কোনো দিক দিয়ে পালাবার জায়গা নেই। হাসিনা তো ভারতবর্ষ সময়ের অপেক্ষা। অলরেডি সেনাপ্রধানের সঙ্গে আমাদের সরকারের কথা চলছে। রাষ্ট্রপতি হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, তিনি মেন প্লেয়ার, তিনি খেলছেন, তিনি 3 বাহিনীর প্রধান, পদাধিকার বলে তিনি সুন্দরভাবে ওয়াকারুজ্জামানকে নিয়ে সুন্দরভাবে খেলছেন। ভারতের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ আছে। ওয়াকারুজ্জামানের প্রসঙ্গটা যখন এলোই, আপনি নিশ্চয়ই এই নিয়ে এপিসোড এখানেও আমরা এই বিষয়ে বিস্তৃত চর্চা করেছি। ভলকার ট্যুর, সেও বিবিসি তাকেও মানে সাক্ষাৎকার নিয়েছে। ভলকার ট্যুর কিন্তু পরিষ্কার হয়েছে যে তার রিপোর্টে এটাও যেমন দেখা গেছে যে শেখ হাসিনায় গুলি চালানোর নির্দেশ দিয়েছে, তিনি করেছেন, এটাও যেমন মেনশন করেনি, কিন্তু ব্যাপক গুলিগোলা চলেছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। তবে যেটা হচ্ছে, তিনি যেটা মারাত্মক কথা যেটা বলছেন যে সেনাবাহিনীকে তার বলেই রেখেছিল যে ছাত্র জনতার উপর গুলি চললে কিন্তু শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ আর স্থান পাবে না। এবং এই যে জায়গাটা, অর্থাৎ কোথাও একটা জায়গায় রাষ্ট্রপতি মানে ভলকার ট্যুরকের সাথে শোনা যায় ডক্টর ইউনূসের খুবই ভালো সম্পর্ক। এই যে বিভিন্ন ক্ষেত্রে মেটাকুলাস ডিজাইন তো আর একদিনে রিভিল হয় না, ধীরে ধীরে রিভিল হয়েছে। ফলে এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে আমার কথাটা হচ্ছে, যখন এই রিপোর্টগুলো আসছে, তাহলে শেখ হাসিনাকে কি তারা রেজিস্ট করতে পারবে? মানে যে কোনো ক্ষেত্রে অনেকেই বলছেন নির্বাচনের দিন ঘোষণা আগে শেখ হাসিনা আসবেন, কেউ কেউ বলছেন যে 17ই মার্চের পর এরকম একটা শোনা যাচ্ছে বাংলাদেশ যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে, এবং আওয়ামী লীগ কর্মীদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রস্তুত থাকতে বলা হয়েছে, এরকম শোনা যাচ্ছে। এটা 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 নিয়ে কিছু বলবেন? প্রথমেই বলি, হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ যে সেনাবাহিনী বা এলিট গ্রুপ সিকিউরিটি তারা গুলি চালিয়েছে, কথাটা কমপ্লিটলি ভুল। প্রথম কথা হচ্ছে সাকাওয়াত, এই সরকারে তিনি যখন বলেছেন গুলির খোল পাওয়া গেছে, এই গুলির খোল কোন পুলিশ এবং সেনাবাহিনী ব্যবহার করে না, সঙ্গে সঙ্গে সাকাওয়াতকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা থেকে প্রমাণ যে হাসিনার পুলিশ এবং সামরিক বাহিনীর সেনাবাহিনী গুলি চালায়নি, গুলি চালিয়েছে ওই সন্ত্রাসবাদী দুষ্কৃতীরা যারা ছাত্র আন্দোলনের ভেতরে ঢুকেছিল, তারাই গুলি চালিয়েছে। ছবিগুলো যে দেখলাম সেগুলো রতনদা, কি ছবি? এই ছবিগুলো যে ছবি আপনাকে দেবো, আপনাকে সন্ত্রাসবাদী বানিয়ে দেবো। আপনাকে, আপনি যদি বলেন আপনি গুলি চালাচ্ছেন, বলেন একটা শিক্ষিত লোক হয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দাদা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দেখাচ্ছে মোহনবাগান ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা হচ্ছে, পুরো খেলা দেখাচ্ছে 90 মিনিট 4-1 গোলে ম্যানচেস্টার ইউনাইটেড কে হারিয়ে দিল। আপনার ধারণা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাষ্ট্রশক্তি করে গুলি চালায়নি? শোনো, রাষ্ট্রযন্ত্রের কোনো ভূমিকা নেই, এআইতে সব সম্ভব। না না, ঠিক আছে রতনদা, এআইতে অনেক কিছু সম্ভব, পুরোটা সম্ভব কিনা আমি বিষয়টা তা নয়। আপনি যে গুলির কথাটা বলছেন, এটা যেমন একটা দিক থেকে এটা উঠেছে, সাখাওয়াত বলছে না, ভলকার ট্যুরকে রিপোর্টে আছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট, আপনি সাখাওয়াত নিয়ে পড়ে আছেন কেন? সাখাওয়াত তো বলেছেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, তখনই তো পরিষ্কার হয়ে গেছে। সত্য কথা বললে সরে যেতে হবে। আমার কথা সেটা নয়, একেবারে তিনি কিছু তিনি সেই সময় করছেন মেট্রো রেল কিভাবে চলবে বাংলাদেশের, বাংলার ঘরে ঘরে আলু চচ্চড়ি ভাত কিভাবে হবে, শেখ হাসিনা তখন এটা চিন্তা করছেন। ব্যাপারটা এতটাও তা নয়, তিনি ওটা হচ্ছেন। কিন্তু এই যে ডিজাইন, যেখানে সেনাবাহিনী ব্যাপারে বলা এই রিপোর্ট আসছে, তখন তো বুঝতেই হবে যে শেখ হাসিনার কিছু করারই ছিল না, তাকে চলে আসা ছাড়া।